গরম বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাগানের গোলাপ গাছগুলোতে আমরা কিন্তু ফুল আসা একদম কম দেখতে পাই এবং সেই সঙ্গে কিন্তু আমাদের এই বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে বিভিন্ন ধরনের প্রবলেমস হওয়া কিন্তু শুরু হয়ে যায়। তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে গাছের নতুন ব্রাঞ্চেস না আসা, কারণ নতুন ব্রাঞ্চেস না আসলে কিন্তু আমরা গোলাপ গাছে ভালো কখনোই ফুল দেখতে পারবো না। দ্বিতীয় হয় কি, এই যে ফুলগুলো আসছে এই ফুল আসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে ফুলগুলো যে ফোটে সেই ফুলগুলো কিন্তু ফোটার আগে এইভাবে পুড়তে শুরু করে বা পাপড়িগুলো নষ্ট হতে শুরু করে দেয়। সেকেন্ডলি এই গাছের সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ডাইব্যাকের প্রবলেম, যার কারণে এই যে নতুন নতুন যে ব্রাঞ্চেসগুলো আসছে দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চেসগুলো কিন্তু এইভাবে শুকিয়ে যায়। এবং সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে গাছের মধ্যে ফাঙ্গাস প্রবলেম, এবং এই ফাঙ্গাস প্রবলেম লাগার জন্য কিন্তু আমাদের গোলাপ গাছের গ্রোথ সম্পূর্ণ পরিমাণে শুকোতে শুরু করে, সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেস প্রত্যেকটা পাতা কিন্তু এফেক্টেড হতে শুরু করে। গোলাপ গাছে এখন উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রবলেমগুলো হতে শুরু করেছে এই প্রবলেমগুলো কিন্তু আমরা গোলাপ গাছে তৎক্ষণাৎ ঠিক করে নিতে পারি জাস্ট ঘরোয়া কিছু পদ্ধতিকে অবলম্বন করে। এবং এই ঘরোয়া পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তবেই কিন্তু আমরা গোলাপ গাছকে খুব ভালোভাবে রাখতে পারবো এই প্রচণ্ড গরমের মধ্যে। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 8টে পয়েন্ট যদি তোমরা এই গ্রীষ্মকালে যদি মেনে চলো তাহলে কিন্তু গ্রীষ্মকালেও তোমাদের গোলাপ গাছ থাকবে সুস্থ সবল এবং ফুলে ভরা। তো কি এই 8টা পদক্ষেপ যেগুলোকে মেনে চললে পরে গোলাপ গাছকে আমরা সমস্ত প্রবলেমের হাত থেকে বাঁচাতে পারবো, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। সময় দাঁড়িয়ে প্রথম পদক্ষেপ আমরা গোলাপ গাছে যেটা গ্রহণ করব সেটা হচ্ছে যখন উত্তাপ বাড়তে শুরু করেছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা গোলাপ গাছের মধ্যে কোনো ধরনের রিপোর্টিং বা প্রুনিং করব না যদি অত্যাবশ্যকীয়ভাবে আমাদের দরকার না পড়ে, কারণ এই সময় রিপোর্টিং প্রুনিং করলে কিন্তু গাছকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। শুধু আমরা সফট পিঞ্চিং করতে পারি, মানে কি এই যে ডেড ব্রাঞ্চেসগুলো থাকে বা ডেড হেডিং, এই ডেড হেডিং পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। কারণ এই ডেড হেডিং পদ্ধতি যদি স্বাভাবিকভাবে আমরা অবলম্বন করি তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ দেখো এখান থেকে কিন্তু নতুন নতুন দেখো কুশি আসা শুরু হয়েছে। তো যেখানে দেখবো আমরা ব্রাঞ্চেসের মধ্যে এই যে ফুলগুলো শুকিয়ে গেছে আমরা এগুলোকে ডেড হেডিং করে দিতে পারি। কিন্তু যদি খুব প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে গোলাপ গাছের মধ্যে কোনো ধরনের হার্ড প্রুনিং এবং রিপোর্টিং কিন্তু করবো না, কারণ এটা করলে পরে ডাইব্যাক হয়ে গাছ মারা যেতে পারে এবং রিপোর্টিং শকের জন্য কিন্তু গাছ আঘাতপ্রাপ্ত হতে পারে। এই সময় দাঁড়িয়ে দ্বিতীয় যে কাজটা আমরা করব, এই যে আমাদের গোলাপ গাছগুলো রয়েছে যাদের কাছে 1-2টো গাছ রয়েছে, যাদের কাছে 100-200 বা 50টা গাছ রয়েছে, প্রত্যেকটা গাছকে আমরা এই সময় কিন্তু বাগানের একটি ছায়াযুক্ত স্থানে রাখবো। কারণ এই সময় যখন দুপুরের উত্তাপ এই গাছের মধ্যে পড়বে তখন কিন্তু এই গাছ সেটাকে নিতে পারবে না। সকালের 1-2 ঘন্টা রোদের মধ্যে গাছকে রেখে বাকি সময়টা আমরা যদি এই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখি তাহলে কিন্তু কোনো ধরনের ডাইব্যাকের প্রবলেম, ফাঙ্গাসের প্রবলেম এবং কি এই যে গাছের মধ্যে দেখতে পাও এই যে সানবার্ন হয়, সানবার্ন হওয়ার জন্য এই যে পাতাগুলো সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে যায়, এই সানবার্নের হাত থেকেও কিন্তু আমরা গাছকে বাঁচাতে পারবো। তাই দ্বিতীয় পদক্ষেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গোলাপ যেহেতু একটি সফিস্টিক গাছ, এটা হচ্ছে উইন্টার লাভিং প্ল্যান্ট, তাই আমরা এই গরমকালে কিন্তু গোলাপ গাছকে শেডের মধ্যে অবশ্যই রাখবো। দ্বিতীয় পদক্ষেপে আমরা কথা বলবো এই যে গোলাপ গাছ দেখতে পাচ্ছ এই গোলাপ গাছে গরমকালে দাঁড়িয়ে আমরা কিভাবে জল প্রয়োগ করব। গোলাপ গাছ কিন্তু অত্যাধিক বেশি জল প্রয়োগ করা পছন্দ করে না, কারণ অত্যাধিক বেশি জল প্রয়োগ ওভার ওয়াটারিং যদি আমরা করি তাহলে এই গাছ কিন্তু ফাঙ্গাসের প্রবলেমে নষ্ট হতে পারে। তাই আমরা কি করব, যখন দেখব যে আমাদের গাছের মাটির মধ্যে ময়েস্ট ভাব থাকছে না, মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়ছে, তাহলে আমরা দিনে কিন্তু 2বার জল প্রয়োগ করতে পারি। একবার জল প্রয়োগ করব একদম ভোরবেলা বা সকালবেলা, একদম সন্ধেবেলা। এই দুটো টাইম বাদ দিয়ে দুপুরের কড়া রোদে কিন্তু কখনোই পাত্রের মধ্যে আমরা জল প্রয়োগ করব না এবং চেষ্টা করব লিমিটেডে জল প্রয়োগ করা, যাতে এমনভাবে জল প্রয়োগ করব যাতে মাটির মধ্যে ময়েস্ট ভাব থাকে এবং বাকি অতিরিক্ত জল যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে আমাদের নিচ থেকে বেরিয়ে চলে যায়। তাই অবশ্যই চেষ্টা করবে এই সময় গাছকে সতেজ সবুজ রাখার জন্য পরিমিত জল প্রয়োগ করার। কখনোই কিন্তু গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে ওভার ওয়াটারিং তোমরা অ্যাভয়েড করবে, সেটা কিন্তু কখনোই করবে না। চতুর্থ পদক্ষেপে আমরা কথা বলবো এই যে গোলাপ গাছের মাটি রয়েছে, দেখো আমার মাটি কিন্তু সবসময় এইভাবে ময়েস্ট বা ভেজা থাকে এবং গোলাপ গাছকে সতেজ সবুজ রাখার জন্য কিন্তু এইভাবে ময়েস্ট মাটি কিন্তু আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে। কারণ যদি মাটি অত্যাধিক পরিমাণে শুকিয়ে থাকে তাহলে কিন্তু গোলাপ গাছের মধ্যে ডাইব্যাকের সম্ভাবনা, সানবার্ন হওয়া, এই সমস্ত প্রবলেমগুলো, ফাঙ্গাস লাগার সমস্ত প্রবলেম
উপাদানগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তাই গাছকে সতেজ সবুজ রাখার জন্য এবং প্রাণবন্ত রাখার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই গোলাপ গাছের মাটিকে এইভাবে ময়েস্ট রাখতে হবে, যাতে মাটি এরকম হাতে নিলেই আমাদের এরকম ঝুরঝুরে থাকে। এবং এরকম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো মাটির মধ্যে কিন্তু ভালো ময়েস্ট ভাব রয়েছে। তো এরকম ময়েস্ট ভাব রাখার জন্য আমরা কিন্তু জৈবভাবে গাছের মধ্যে কম্পোস্ট খাবারের ব্যবহার করতে পারি। গোবর সার হোক, কেঁচো সার হোক, পাতা পচা সার হোক, এই জাতীয় বা কোকোপিটের ব্যবহার, এই সমস্ত উপাদানগুলো যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু আমরা মাটিকে খুব সহজে ঘরোয়াভাবে জৈবভাবেই কিন্তু এইভাবে ময়েস্ট রাখতে পারবো। 5 নম্বরে, এই গরমের সময় গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই যে প্রত্যেকটা গোলাপ গাছ আছে এগুলোকে একদম সবুজ প্রাণবন্ত রাখার জন্য যে পদক্ষেপটা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে একদম সকালবেলা বা একদম সন্ধেবেলা নিয়মিত, মানে প্রত্যেক দিন আমরা কিন্তু প্রত্যেকটা গাছকে ঠান্ডা জলের স্প্রে দিয়ে কিন্তু স্নান করিয়ে দেবো। এবং প্রত্যেকটা গাছকে যদি সকালের সময় এবং সন্ধ্যের সময় যদি আমরা স্নান করিয়ে দিই তাহলে দেখতে পারবে তোমরা ঘরোয়াভাবে কিন্তু গোলাপ গাছকে প্রাণবন্ত এবং সতেজ এবং সবুজ রাখতে পারবে। গরমের হাত থেকে, মাটিকে শুকনোর হাত থেকে বাঁচানোর জন্য, মাটির মধ্যে ময়েস্ট ভাব বজায় রাখার জন্য এবং সর্বোপরি গোলাপ গাছের মধ্যে প্রাণবন্ত ভাব রাখার জন্য আমরা ষষ্ঠ যে পদক্ষেপটা মেনটেনেন্স করতে পারি সেটা হচ্ছে মালচিং পদ্ধতি। হ্যাঁ, এই গরমের সময় এই যে আমাদের টবের মাটি রয়েছে এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু শুকিয়ে যায়, মাটি কিন্তু ময়েস্ট ভাব থাকে না। এই মাটির ময়েস্ট ভাবকে বজায় রাখার জন্য আমরা কি করতে পারি, মালচিং করতে পারি। কিভাবে করব দেখতে পাচ্ছ, দেখো আমার টবের মধ্যে কিন্তু বেশ কিছু শুকনো পাতা রয়েছে এবং এই যে গাছের মধ্যে যে সমস্ত পাতা বা আমাদের বাগান থেকে যে সমস্ত শুকনো পাতাগুলো বেরোয় এই পাতাগুলোকে ফেলে না দিয়ে যদি এই পাতাগুলো দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করে দিতে পারি, সেই লেয়ারের চোটে হবে কি, এটার মধ্যে একটা মালচিং হবে এবং মালচিং হবার জন্য আমাদের মাটিটা কিন্তু চট করে হিট হবে না এবং মাটির মধ্যে ময়েস্ট ভাব থাকবে। এবং দ্বিতীয়ভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটার মধ্যে মালচিং করার জন্য কোকোপিটের ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই যে কোকোপিট রয়েছে, কোকোপিট যদি আমরা একটা ছোট্ট লেয়ার এর মধ্যে তৈরি করে দিই তাহলে কিন্তু কোকোপিটের জন্য কিন্তু আমাদের এই টবের মাটি কিন্তু চট করে কিন্তু শুকিয়ে পড়বে না। এবং মালচিং পদ্ধতি আমরা সেই সমস্ত গাছে এই সময় অবলম্বন করব যেগুলোর মাটি চট করে শুকিয়ে যাচ্ছে এবং যেগুলোর মাটির মধ্যে ময়েস্ট ভাব থাকছে না। 7 নম্বর পদক্ষেপে এবার আমরা কথা বলবো যে এতক্ষণ ধরে কিন্তু আমি ঘরোয়া জিনিস নিয়ে কথা বলছিলাম, ঘরোয়াভাবে কিভাবে গাছকে ভালো রাখতে পারবো সেগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম। সেই হিসেবে কিন্তু ঘরোয়াভাবে আমরা কোন খাবারগুলোকে প্রয়োগ করলে পরে আমাদের গোলাপ গাছকে যেমন গ্রোথ ঠিক রাখতে পারবো, গাছে ফুলও আনতে পারবো, তেমনই কিন্তু গাছের মধ্যে একটা ভালো পরিমাণের গ্রোথ আমরা দেখতে পারবো। তার জন্য প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে কম্পোস্ট। কারণ এই কম্পোস্টের মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তেমনই কিন্তু এই কম্পোস্টের প্রয়োগে মাটি কিন্তু উর্বর থাকে, ভুরভুরে থাকে এবং মাটির মধ্যে ভালো পরিমাণের কিন্তু ময়েস্ট ভাব বজায় থাকে। তাই কি করব, আমরা গোলাপ গাছে যদি বড় পাত্র থাকে সেই পাত্রের ক্ষেত্রে আমরা 1 থেকে 2 মুঠো বা 2 থেকে 3 মুঠো আমরা কিন্তু সর্বপ্রথম এইভাবে কিন্তু কম্পোস্ট মিশিয়ে নিব। এটা মেশাবো কখন, এটা মেশাবো আমরা প্রত্যেক মাসে একবার করে করতে পারি বা 15 থেকে 20 দিনে আমরা একবার করে কিন্তু এই কম্পোস্ট খাবারকে মিশিয়ে নিতে পারি। কম্পোস্ট মিশিয়ে নেবার পর এখানে কিন্তু দ্বিতীয় ভাগে আমরা দুটো ঘরোয়া খাবারকে প্রয়োগ করব। একটি ঘরোয়া খাবার আমরা প্রয়োগ করব গাছের ভালো কুড়ি বা ফুল নিয়ে আসার জন্য এবং আরেকটি ঘরোয়া খাবার প্রয়োগ করব আমরা মাটিকে ভুরভুরে এবং উর্বরে রাখার জন্য। এর মধ্যে যে দুটো খাবার আমি প্রয়োগ করব সেটা হচ্ছে, এক হচ্ছে এই কলার খোসার গুঁড়ো, দ্বিতীয় হচ্ছে এই চা পাতা। এখানে তোমরা ফ্রেশ টি লিফ নিতে পারো, এখানে তোমরা শুকনো কলার খোসাগুলোকে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। তো এইখানে যদি বড় পাত্র আমাদের কাছে থাকে সেই বড় পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, এই কলার খোসার গুঁড়োটাকে 1 থেকে 2 চামচ আমরা প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি এখানে 1 চামচ করলাম, এখানে আমি আরেক চামচ করে দিচ্ছি। এবং এই যে চা পাতা রয়েছে এই চা পাতাটাকেও একসাথে, এই যখন কলার খোসা প্রয়োগ করছি তখনই কিন্তু এই চা পাতাটাকেও আমরা 1 থেকে 2 চামচ কিন্তু প্রয়োগ করে দিতে পারি প্রত্যেক 15 থেকে 20 দিনে একবার। এবং এই যে 3টে ঘরোয়া খাবার একসাথে প্রয়োগ করলাম, কম্পোস্ট, চা পাতা এবং কলার খোসা, এই 3টের মিশ্রণে কিন্তু আমাদের মাটি যেমন উর্বর থাকবে, মাটির মধ্যে খাদ্যের যে অভাবগুলো ছিল সেগুলো পূরণ হবে এবং এগুলো পূরণ হলে কিন্তু ঘরোয়াভাবেই আমরা গোলাপ গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সক্ষম হব, সেই সঙ্গে গাছের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে। এবার আমরা কথা বলবো আমাদের সর্বশেষ পদক্ষেপ, যেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে আমরা ঘরোয়াভাবে গোলাপ গাছকে কিভাবে বাঁচাতে পারি। এই ছত্রাকের আক্রমণের জন্য যেমন দেখতে পাচ্ছ, দেখো আমার কুড়িগুলোর অবস্থা কিন্তু ভীষণ খারাপ। সেই সঙ্গে যদি পাতাগুলোকেও ভালো করে দেখায়, দেখো পাতাগুলো আস্তে আস্তে কুকড়ানো শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে সতেজতা ভাব নেই। তো এই ফাঙ্গাসের প্রবলেম এবং সেই সঙ্গে ছোটোখাটো যে পোকামাকড় এসে গাছগুলোকে নষ্ট করছে সেটা থেকে আমরা ঘরোয়াভাবে যেভাবে গোলাপ গাছকে বাঁচাতে পারি, পাত্র আমাদেরকে নিতে হবে এবং সেই পাত্রের মধ্যে সর্বপ্রথম আমরা একটু 1/2 থেকে 1 লিটারের মতো ফ্রেশ জল নিয়ে নেব। আর এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে মোটামুটি 10 থেকে 15 ml এর মতো নিম তেল। এই দেখতে পাচ্ছ নিম তেল আমি নিয়ে নিয়েছি। এই নিম তেল কিন্তু দ্বিতীয় উপাদান হিসেবে আমরা এর মধ্যে মিশিয়ে নেব। সলিউশনের কার্যকারিতা যাতে
খুব ভালোভাবে বৃদ্ধি পায় তার জন্য আমরা এর মধ্যে 1 থেকে 2 ফোঁটার মতো এখানে হ্যান্ড ওয়াশের প্রয়োগ করে নেব। এই হ্যান্ড ওয়াশ দিলে কিন্তু আমাদের এই সলিউশনটা কার্যকারিতা আরও ভালোভাবে হবে। এর মধ্যে এই যে আমরা হ্যান্ড ওয়াশ মেশালাম এর জন্য কিন্তু আমাদের বাগানের গাছ থেকে পোকামাকড় হোক বা কোনো কীটপতঙ্গ হোক সেগুলো কিন্তু দূরে সরতে শুরু করে দেবে। এবার আমরা কি করব, আমাদের কাছে যে স্প্রেয়ার আছে সেই স্প্রেয়ারের মধ্যে আমরা কিন্তু এই যে সলিউশনটা তৈরি করলাম গাছের থেকে ফাঙ্গাসকে দূর করার জন্য, কীটপতঙ্গকে দূর করার জন্য, এই ঘরোয়া সলিউশনটা কিন্তু আমরা স্প্রেয়ারের মধ্যে আমাদের মিশিয়ে নেব। 15 থেকে 20 দিনে যদি এই সলিউশনটাই ঘরোয়া সলিউশনটা আমরা আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে সকালের সময় অথবা সন্ধ্যের সময় স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের গোলাপ গাছ থেকে ঘরোয়াভাবে কিন্তু এই ফাঙ্গাসের প্রবলেম এবং কীটপতঙ্গের প্রবলেমকে সরাতে সক্ষম হব। এবং অবশ্যই খেয়াল রাখবে, এই যে সলিউশনটা আমরা ঘরোয়াভাবে তৈরি করলাম এই সলিউশন কিন্তু কখনোই দুপুরের কড়া রোদে কিন্তু আমাদের কোনো গোলাপ গাছের মধ্যে স্প্রে করবে না। কারণ দুপুরের কড়া রোদে যদি এটা গোলাপ গাছে আমরা স্প্রে করি তাহলে কিন্তু গাছের মধ্যে ভালোর থেকে ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হতে শুরু করবে। বন্ধুরা, এতক্ষণ ধরে যেই 8টে আমি ঘরোয়া সলিউশনে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, পদক্ষেপ নিয়ে আলোচনা করলাম, যেভাবে তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝালাম বা দেখালাম, এই পদ্ধতিগুলো তোমরা যদি অবলম্বন করো তাহলে যেমন তোমাদের গোলাপ গাছে এইভাবে 1-2টো ফুল নয় প্রচুর পরিমাণে এই গরমে তোমরা ফুল পেতে সক্ষম হবে। তেমনই কিন্তু আমাদের এই গোলাপ গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাসের প্রবলেমগুলো হচ্ছে, গাছের মধ্যে ডাইব্যাকের প্রবলেমগুলো হচ্ছে, সেগুলোকে কিন্তু ঘরোয়াভাবেই আমরা এই স্টেপগুলোকে ফলো করে কিন্তু সবগুলোকে মেটাতে সক্ষম হব। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।